বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সিনেমার গল্প যা দেখলে আপনাদের মাথা সত্যি সত্যি ঘুরে যাবে। একবার ভাবুন তো, একটি রহস্যময় ভাইরাস পুরো বিশ্বকে ধ্বংস করে দিয়েছে এবং মানুষজন একে একে জম্বির মতো সাইকোতে পরিণত হচ্ছে। কিন্তু হঠাৎ করেই এর মধ্যে কিছু লাশ আবার জীবিত হয়ে ওঠে। কিন্তু সমস্যা হলো, তারা নিজেদের নাম পর্যন্ত মনে করতে পারছিল না। তাদের অতীত এবং তারা এখানে কিভাবে এলো কিছুই মনে নেই। এখন এদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন এটাই, তারা কি এই ভয়ঙ্কর ভাইরাসের পরবর্তী শিকার হবে, নাকি নিজেদের অতীতের লুকানো সত্যকে উন্মোচিত করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক এই ভয় আর সাসপেন্সে ভরা কাহিনী। গল্পের শুরু হয় একটি গভীর অন্ধকার গর্ত থেকে, যার চারপাশে শুধু লাশ পড়ে আছে এবং এরই মধ্যে হঠাৎ একটা লোকের জ্ঞান ফেরে। আর এই লোকটার নাম জোনা। জোনা চারপাশের অবস্থা থেকে ঘাবড়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু আশেপাশে মৃত লাশ ছাড়া আর কেউই ছিল না। জোনা কোনো মতে সাহস জুগিয়ে সেই গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করে। অনেক কষ্টে দড়িতে ঝুলে অবশেষে উপরে পৌঁছায়, কিন্তু গর্তের বাইরে এসে তার চেহারা আগের চেয়েও ভয়ানক হয়ে যায়। চারপাশে নিস্তব্ধতা, গাছের আড়ালে অন্ধকার এবং সব জায়গায় প্রচুর রক্ত ও পচা গন্ধের হাওয়া। সে খোঁড়াতে খোঁড়াতে একটি পুরনো প্রাসাদের কাছে পৌঁছায়। দরজা খুলতে সে ভেতরে কিছু লোককে দেখতে পায়, কিন্তু অবাক করা বিষয়, তাদের সবার অবস্থাও ছিল তার মতোই। সবাই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কারোরই নিজের নাম পর্যন্ত মনে নেই। তারা সবাই একে অপরকে সন্দেহ করছিল, যেন সবার মাঝে কোন এক গোপন রহস্য লুকিয়ে আছে। ধীরে ধীরে তারা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এখানে কেউ তাদের উপর এক্সপেরিমেন্ট করছে। এখন প্রশ্ন ছিল, তারা সবাই কারা, কেন বেঁচে আছে, আর সবচেয়ে বড় রহস্য হলো তাদের মধ্যে কেউ আসল হত্যাকারী নয় তো। এর মধ্যেই নিচে পড়ে থাকা একটা লাশ ভয়ানক চিৎকার দিয়ে জেগে ওঠে। সবাই ঘাবড়ে যায়, যেন কোনো জন্তু জানোয়ার, যে মানুষ হওয়া সত্ত্বেও তার চিৎকার স্বাভাবিক মানুষের মতো ছিল না। কিন্তু তার চোখেও ছিল সেই অজানা প্রশ্ন, যেন সেও সবকিছু ভুলে গেছে। এদের মধ্যে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেখতে পায়। এই মেয়েটি ছিল একেবারেই চুপচাপ। তার চোখে এক অদ্ভুত রহস্য লুকিয়েছিল, যেন সে সবকিছু জানে, কিন্তু সে ছিল বোবা, কথা বলতে পারে না। এখন পর্যন্ত একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কেউই জানে না যে তারা এখানে কিভাবে এলো, কে তাদের এখানে ছুঁড়ে ফেলেছে, এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এদের কারোরই একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। না ফোন, না কম্পিউটার, কোনো যোগাযোগের মাধ্যমে মজুদ ছিল না। তারা সবাই বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন সবাই নিজেদের পকেট চেক করে আর এক একজন একটা করে আইডি কার্ড পায়। আইডি দেখে তারা অন্তত তাদের নাম জানতে পারে, কিন্তু নাম জানার পরেও তাদের অতীত অন্ধকারই রয়ে যায়। এখন প্রশ্ন ছিল যে যদি সবার স্মৃতি মুছে গিয়ে থাকে, তাহলে আসল সত্য কে জানে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে লোকটি গর্ত থেকে বের হয়ে এসেছিল তার কাছে কোনো আইডি কার্ড ছিল না। অর্থাৎ জোনার পরিচয়ের উপর সবার মনেই সন্দেহ জেগে ওঠে। অন্যদিকে সেই বোবা মেয়েটি যেন সবকিছু জানতো বলে মনে হচ্ছিল। সে দ্রুত কিছু একটা লিখে তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু সমস্যা ছিল সে যে ভাষায় লিখছিল তা কেউই পড়তে পারছিল না। যেন তার কাছে সত্য ছিল, কিন্তু সেই সত্য তাদের কাছে পৌঁছাতে পারছিল না। এই সময় জোনার উপর আরেক ব্যক্তি লুকাস খেপে যায়, কারণ তার ধারণা ছিল সমস্ত খুন খারাপির পেছনে এই অপরিচিত লোকটারই হাত আছে। অথচ জোনা বারবারই বলছিল, আমার সত্যি কিছু মনে নেই। বাকি লোকেরা এই অযথা ঝগড়ায় বিরক্ত হয়ে বলল, যদি আমরা বাঁচতে চাই আর আসল রহস্য বের করতে চাই, তাহলে সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে, না হলে কেউই এই বিপদ থেকে বের হতে পারবো না। এর মধ্যেই বোবা মেয়েটা তার হাতে তৈরি অদ্ভুত ট্যাটু দেখায়। দেখে মনে হচ্ছিল যে এই ট্যাটুর মধ্যেই কোনো বড় রহস্যের চাবি লুকিয়ে আছে, কিন্তু বাকি সবাই এই ট্যাটুর মানে কিছুই বুঝতে পারলো না। বাড়ি তল্লাশি করে তারা আরো অবাক হয়, এখানে সবকিছু পর্যাপ্ত পরিমাণে ছিল, খাবার, পানি, ওষুধ, সবকিছুই। অর্থাৎ কেউ ইচ্ছাকৃত ভাবে তাদের এখানে বন্দি করে রেখেছে। এখন সবার মনেই প্রশ্ন ছিল, এখানে কি তারা সবাই শিকার, নাকি তাদের মধ্যে কোনো অজানা শিকারী লুকিয়ে আছে। তারা সবচেয়ে বেশি অবাক হয়েছিল দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডার দেখে, কারণ সেখানে 18 তারিখে লাল গোল দাগের চিহ্ন দেওয়া ছিল। আর এই তারিখ ছিল আগামীকালই, মানে কাল বড় কিছু একটা হতে চলেছে, কিন্তু কি হবে তা কেউই জানে না। বাড়ি তল্লাশি করে তারা অনেকগুলো বন্দুক খুঁজে পায় এবং এসব দেখে সবাই চমকে ওঠে। এদের মধ্যে মাইকেল নামের এক ব্যক্তি যে খুব ভালোভাবে বন্দুক চালাতে জানতো। এটা দেখে সবাই ধারণা করে মাইকেল হয়তো আগে পুলিশ অফিসার কিংবা সিকিউরিটি গার্ড ছিল। সবারই স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, কিন্তু তাদের অবচেতন মনে পুরনো দক্ষতাগুলো তখনও জীবিত ছিল। এই সময় গর্ত থেকে উঠে আসা জোনার চোখের সামনে বারবার অদ্ভুত স্মৃতি ভেসে ওঠে। সে দেখে একটি মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে, আর সে মেয়েটার ঘাড়ে একটি সি হর্সের ট্যাটু আঁকা ছিল। এই দৃশ্যগুলো দেখে সে আরো বেশি ভয় পেতে থাকে। সে ভাবে আসলেই কি সে কাউকে খুন করেছিল। এর উত্তর খুঁজতে সবাই বাইরে বের হয়, কিন্তু বাইরের দৃশ্য দেখে তাদের গা শিউরে ওঠে। শত শত ডেড বডি গাছের সাথে বাঁধা ছিল। বডিগুলোর অবস্থা এতটাই ভয়ঙ্কর ছিল যে তা দেখে যে কারোর মাথা ঘুরে যাবে। আর অদ্ভুত বিষয় হলো, এই বাড়িটা সম্পূর্ণ নির্জন এলাকায় ছিল। উপরে আকাশে তারাগুলো স্পষ্ট ঝকঝক করছিল। অর্থাৎ তারা শহর থেকে অনেক দূরে, এমন একটি জায়গায় যেখানে সাহায্য আসার কোনো প্রশ্নই ওঠে না। চলতে চলতে ওরা একটি পুরনো কুঁড়ে ঘরের সামনে আসে, আর এখানকার দৃশ্য ছিল আরো চমকে যাওয়ার মতো। সেই বোবা মেয়েটি একটি বৃদ্ধা মহিলাকে খাবার খাওয়াচ্ছিল, কিন্তু কে সেই মহিলা, সে এখানে এলোই বা কি করে, আর বোবা মেয়েটা কেন তাকে লুকিয়ে খাওয়াচ্ছিল। হয়তো এই রহস্যের আসল চাবিকাঠি ওই বোবা মেয়েটার কাছেই ছিল। তারা সেই মহিলার সামনে আসতেই সে পাগলের মতো চিৎকার করে বলে, তোমরা সবাই আমাকে ব্যবহার করেছো, তোমরা সবাই মিথ্যাবাদী। কিন্তু কেউ তার কথার
কিছুই বুঝতে পারলো না সে সত্যি বলছে নাকি পাগল হয়ে গেছে, কিন্তু তার চিৎকারে চারপাশের পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তখনই জোনা বিরক্ত হয়ে তার মাথায় আঘাত করে, এতে মহিলাটি সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারা সেই ঘরের দেয়ালে তাকিয়ে একটি লুকানো সিসিটিভি ক্যামেরা দেখতে পায়, অর্থাৎ কেউ তাদের উপর প্রতি মুহূর্তে নজর রাখছিল। এখন এটা স্পষ্ট হয়ে যায় যে কেউ তাদের নিয়ে অনেক বড় একটা গেম খেলছে, আর তারা সবাই এই গেমের এক একটা ক্যারেক্টার যা অন্য কারো নিয়ন্ত্রণে রয়েছে। ওরা ঠিক করে যে করেই হোক সেই কন্ট্রোল রুম খুঁজে বের করতেই হবে, কারণ সেটাই একমাত্র জায়গা যেখান থেকে এই রহস্যগুলোর উত্তর পাওয়া যেতে পারে। কিন্তু রাত হয়ে গেছে, তাই সবাই আবার বাড়িতে ফিরে আসার কিছুক্ষণ বিশ্রাম নেয়। সকাল হতেই সবাই জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হয় যেন রহস্য উদ্ঘাটন করতে পারে। তারা বোবা মেয়েটা আর একটা ছেলেকে বাড়িতে রেখে যায়। কিছুক্ষণ পর বাড়ির কাছ থেকে অদ্ভুত আওয়াজ আসে, যেন কেউ যন্ত্রণায় চিৎকার দিয়ে সাহায্য চাইছে। ছেলেটা সতর্ক হয়ে যায় আর বোবা মেয়েটিকে ঘরে বন্ধ করে দেয়। তারপর সে একা সাবধানে আওয়াজের দিকে এগিয়ে যায়। ওখানে গিয়ে দেখে একজন লোক কাঁটাতারের বেড়ার সাথে খুব বাজেভাবে আটকে আছে। লোকটা ব্যথায় ছটফট করছিল। এটা দেখে ছেলেটার মন নরম হয়ে যায় আর সাহায্য করার জন্য এগিয়ে আসে। কিন্তু মুহূর্তেই সেই লোকটা হিংস্র হয়ে ওঠে এবং ঝাপটা মেরে বেড়ার তার দিয়ে ছেলেটার গলা শক্ত করে পেঁচিয়ে ধরে। ছেলেটা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সে তো সাহায্য করতে এসেছিল, কিন্তু সে নিজেই জালে ফেসে গেল। অন্যদিকে যে দল জঙ্গলে অনুসন্ধান করতে পেরেছিল তারা জঙ্গলের ভেতর দুটো গাড়ি দেখতে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে এই গাড়িগুলোর চাবি আগে থেকেই তাদের বাড়িতে মজুদ ছিল। মানে এইসব কিছু আগেই প্ল্যান করা ছিল। তাদের এখানে পৌঁছানো থেকে শুরু করে প্রতিটা পদক্ষেপ পর্যন্ত সব চাল ভেবে চিন্তে রেখেছিল। এখন প্রশ্ন একটাই, তারা কি এই গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে যাবে নাকি এটা আবার অন্য কোনো জালের অংশ? দুটো গাড়ি পেয়েও তারা হতাশ হয়ে যায়, কারণ একটি গাড়ি ছিল ইলেকট্রিক যার ব্যাটারি প্রায় শেষ এবং অন্য গাড়িতে তেল ছিল না। এবার সবচেয়ে বড় ধাক্কা লাগে তখন যখন তারা সেই গাড়ি থেকে একটি ছবি পায়। সেই ছবিতে সবাই ছিল শুধু গর্ত থেকে উঠে আসা লোকটা ছাড়া। সবাই হতবাক হয়ে যায়। এখন তাদের সন্দেহ আরো গভীর হয়। তারা ভাবে হয়তো জোনাই এইসব পরিস্থিতির জন্য দায়ী, কিন্তু জোনা শান্তভাবে বলে এমনও তো হতে পারে যে এই ছবিটা আমি তুলেছি। তার কথা শুনে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। এর মধ্যেই সেই বোবা মেয়েটা সেখানে আসে। সে ইশারা দিয়ে সবাইকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে একটু আগে তাদের একজনকে ফেঁসে থাকা লোকটা আহত করেছিল। কিন্তু এখন সেখানকার দৃশ্য ছিল হৃদয় বিদারক। তাদের সঙ্গী ছেলেটা মাটিতে পড়ে শেষ নিঃশ্বাস গুনছিল এবং মুহূর্তেই তার প্রাণ চলে যায়। এতে সবাই খুবই দুঃখ পায় এবং সেই সাথে ভয়ও তাদের উপর চেপে বসে। এর মধ্যেই তারে ফেঁসে থাকা লোকটা আবার পাগলের মতো চিৎকার শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে জোনা বন্দুক তুলে লোকটাকে শুট করে দেয়। এখন সবার মনে একটাই চিন্তা, যদি আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হতে না পারি তাহলে আমাদেরও মরতে হবে। জোনা শেরনকে একটি গাড়িতে বসে ধাক্কা দেয় যেন কোনো মতে গাড়িটা স্টার্ট হয়। তখনই তাদের চোখে পড়ে একটি পুরনো বিল্ডিং এর উপর। তারা দুজনেই ভেতরে যায় আর সেখানে যা দেখে তা পুরো গল্পটাকে পাল্টে দেয়। একটা বাচ্চা অন্ধকারে লুকিয়ে ছিল আর তার চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। বাচ্চাটা জোনাকে দেখে চিৎকার করে বলে, জোনা এখান থেকে পালিয়ে যাও, কাল ওরা আসবে আর সবাইকে মেরে ফেলবে। এটা শুনে ওদের পায়ের তলার মাটি সরে যায়। বাচ্চাটা কাদের কথা বলছে আর কারাই বা পরের দিন আসতে যাচ্ছে। বিভ্রান্তি আরো গভীর হয়, কারণ তাদের স্মৃতিশক্তি তখনও ফিরে আসেনি। এদিকে বাড়িতে থাকা লুকাসের অবস্থা খারাপ হতে শুরু করে। সে হঠাৎ হিংস্র হয়ে ওঠে আর বোবা মেয়েটার উপর খেপে যায়। সৌভাগ্যবশত বাকি লোকেরা তাকে ছাড়িয়ে নেয়, কিন্তু এটা পরিষ্কার ছিল যে তার ভেতরে কিছু একটা পরিবর্তন হচ্ছে। অন্যদিকে জোনা আর শেরন সেই বাচ্চাটার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ ছিল। জোনা তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ শেরনের মাথায় তীব্র ব্যথা শুরু হয়। তার পুরো শরীর কাঁপতে থাকে এবং অদ্ভুত বিষয় হলো জোনাও সেই মুহূর্তে তার ভেতরে কিছু একটা পরিবর্তন অনুভব করে, যেন তাদের দুজনের অতীত কোনো এক গভীর রহস্যের সাথে যুক্ত ছিল এবং সেই রহস্য এবার ধীরে ধীরে তাদের সামনে আসতে যাচ্ছে। এদিকে লুকাস একটা কন্ট্রোল রুম খুঁজে পায়। সেখানে অনেকগুলো স্ক্রিনে তাদের প্রতিটা কার্যকলাপ রেকর্ড হচ্ছিল। ঘরের ভেতরে, জঙ্গলে, এমনকি সেই কুড়ে ঘর পর্যন্ত সবকিছুর রেকর্ডিং চলছিল। এটা দেখে সে নিশ্চিত হয় যে কেউ না কেউ তাদের সবাইকে সবসময় পর্যবেক্ষণ করছে। সেই স্ক্রিনের পাশে রাখা একটি বোর্ডে কিছু ফাইল আর মানচিত্র পায়। সেই ফাইলগুলোতে এখানকার সব লোকের বিস্তারিত তথ্য লেখা ছিল, এমনকি তাদের নাম, বয়স এবং তাদের আচরণ সম্পর্কেও। কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হলো তাদের ফাইলের নাম ছিল এক্সপেরিমেন্ট সাবজেক্ট। লুকাস এবার বুঝতে পারে এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা মানুষের উপর গবেষণা করার ক্যাম্প। কিন্তু সে বাকিদের এসব বিষয়ে জানানোর আগেই তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তার খুব জ্বর এবং হ্যালোসিনেশন হতে শুরু করে। এদিকে নেথান একটা চশমা কুড়িয়ে পায় আর সেটা পড়তেই কিছু পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তার মনে পড়ে সে আগে এই জায়গার গার্ড ছিল, কিন্তু হঠাৎ তার মনে হয় কেউ যেন জোর করে তার মাথা থেকে সব স্মৃতি মুছে দিয়েছে। সে বুঝতে পারে যে এখানে উপস্থিত প্রত্যেক মানুষের স্মৃতি মুছে দিয়ে পরীক্ষা চালানো হচ্ছে। অন্যদিকে জঙ্গলে দাঁড়িয়ে থাকা সেই ইনফেক্টেড লোকেরা জোনার আওয়াজ শুনে পাগলের মতো চিৎকার দিয়ে তাদের তাড়া করে। তাদের চোখ ছিল রক্তের মতো লাল এবং হাতে ছিল ধারালো অস্ত্র। শেরন বুঝতে পারে এখানে থাকার ঠিক হবে না। ওরা তাড়াতাড়ি গাড়িতে বসে পালানোর চেষ্টা করে। এবার লুকাস কন্ট্রোল রুমে একটা ক্যামেরা খুঁজে পায় আর ভিডিওতে দেখে জোনাই হলো এসব কিছুর মাস্টার মাইন্ড। এর মধ্যেই জোনা আর শেরন পালিয়ে লুকাসের কাছে আসে। লুকাস রাগে গড়গড় করছিল। সে বন্দুকের নল সোজা জোনার কপালে তাক করে। শেরন কাঁপতে থাকা হাতে ক্যামেরার ভিডিও প্লে করে দেখে জোনা লোকদের ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তাদের রক্ত আর ব্রেন থেকে স্যাম্পল নিচ্ছে। এমনকি এই কাজের সময় অনেকগুলো লোকের মৃত্যু হচ্ছে।
এটা দেখে শেরনের মুখ ফ্যাকাশে হয়ে যায়, তার হাতে ইনজেকশনের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছিল। দুঃখে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে হৃদয় ভাঙা কণ্ঠে বলে, জোনা তুমিও আমার সাথে এমনটা করতে পারলে? জোনা ভয় মেশানো কণ্ঠে বলে, না তুমি বুঝতে পারছো না, আমি এসব বাধ্য হয়ে করেছি, এমনটা না করলে আমরা সবাই মরে যেতাম। কিন্তু লুকাস কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে বলে, তুমি এসব নিজের জন্য করেছো, আমরা তো কেবল তোমার এক্সপেরিমেন্টের অংশ ছিলাম। লুকাস জোনার হাত পা বেঁধে আবার সেই গর্তে ফেলে দেয়, যে গর্ত থেকে সে গল্পের প্রথমে বের হয়েছিল। জোনার ধীরে ধীরে পুরনো স্মৃতি মনে পড়ে, আসলে সেই ছিল এসবের মাস্টার মাইন্ড। সে এই এক্সপেরিমেন্ট শুরু করেছিল যাতে মানবতাকে বাঁচানো যায়, কিন্তু একটা ভুলের কারণে সব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গর্তের চারপাশে পচা লাশ এবং সেই সি হর্স ট্যাটু করা মেয়েটার মৃতদেহ দেখে তার চোখের সামনে পুরো সত্যতা ভেসে ওঠে। এই মেয়েটা তার নিজের টিমের বিজ্ঞানী ছিল এবং সে তাকে এই পরীক্ষার প্রথম শিকার বানিয়েছিল। জোনা চিৎকার দিয়ে আফসোস করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে শেরন আর বুবা মেয়েটা অনেক ভয়ে ছিল, কারণ 18 তারিখের রাত প্রায় এসেই গেছে। হঠাৎ লুকাস ফিরে আসে, কিন্তু এবার তাকে অন্যরকম দেখাচ্ছিল। তার চোখগুলো রক্তের মতো চকচক করছিল। সে গর্জন করতে করতে বুবা মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ লুকাস পুরোপুরি জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। শেরন বুবা মেয়েটাকে বাঁচাতে লুকাসের দিকে ফাঁকা গুলি ছোড়ে, এতে লুকাস ভয় পেয়ে পালিয়ে যায়। তারপর বুবা মেয়েটা সেই খোলা কবরের কাছে গিয়ে জোনাকে বের করে আনে আর 18 তারিখের কথা মনে করিয়ে দেয়। জোনা তাড়াতাড়ি বন্দুক হাতে নিয়ে সেই বাচ্চা ছেলেটার বাড়িতে যায়, কিন্তু এবার সেই বাড়িতে কেউই ছিল না। আসলে জোনার আসল উদ্দেশ্য ছিল মানুষকে জম্বি ভাইরাস থেকে বাঁচানো। জোনা তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথে ওই বাচ্চার পরিবারের সাথে দেখা হয়। তাদের সাথে একজন ইনফেক্টেড মহিলা ছিল। জোনা সাহায্য করতে চাইলে তারা অস্বীকার করে আর দ্রুত সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে লুকাস গাড়ি নিয়ে এসে জোনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। জোনা লুকাসকে দেখে এগিয়ে আসে, কিন্তু লুকাস তার গলা চেপে ধরে, কারণ লুকাস এখন পুরোপুরি জম্বি হয়ে গেছে। জোনা নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে লুকাসকে মেরে ফেলে। জোনা সেখানে একটি ভ্যাকসিনের বক্স পায়, আর সেই ভ্যাকসিন দেখেই তার সবকিছু পরিষ্কার মনে পড়ে যায়। সে এই ভ্যাকসিন বানিয়েছিল চিকিৎসার জন্য, আর কয়েকটা ভ্যাকসিনের ডোজ তার কাছে রেখে দেয়। জোনা গাড়িতে পড়ে থাকা জিনিসপত্র তল্লাশি করে শেরনের একটি ছবি পায়। আসলে শেরন ছিল তার গার্লফ্রেন্ড এবং নেথান তার নিজের ছোট ভাই। তাদের দুজনের শরীরে ইনজেকশনের চিহ্ন এই জন্য ছিল কারণ জোনা নিজেই তাদের সেই বিপজ্জনক ভাইরাস থেকে বাঁচানোর জন্য ভ্যাকসিন দিয়েছিল। কিন্তু এই ভ্যাকসিন ইমার্জেন্সি পরিস্থিতিতে তৈরি করা হয় আর সফল পরীক্ষা ছাড়াই সবাইকে পুশ করা হয়েছিল। এতে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তাদের সবার স্মৃতিশক্তি হারিয়ে যায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি তারা পুরো টিম নিয়ে এখানে জম্বি ভাইরাসের উপর গবেষণা করতে এসেছিল। জোনা তার ভাই নেথনের সাহায্যে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করে, আর যে মেয়েটার উপর ভ্যাকসিন পরীক্ষা চলছিল সে এখান থেকে পালিয়ে যায়। সেই মেয়েটা ছিল খুবই বিপজ্জনক আর সে তাদের পুরো গ্রুপকে মেরে ফেলার চেষ্টা করত। তাই জোনা সবার জীবন বাঁচাতে সেই মেয়েটাকে মেরে ফেলে, যে কারণে এই মেয়েটার স্মৃতি বারবার জোনার চোখের সামনে ভেসে উঠত। যখন জোনা সেই মেয়েটার লাশ ওই খোলা কবরে ফেলতে যাচ্ছিল, তখনই পেছন থেকে আরেকজন ইনফেক্টেড জম্বি তার উপর হামলা করে আর জোনাকেও সেই গর্তে ধাক্কা দিয়ে ফেলে দেয়। চারদিকে ভাইরাসে আক্রান্ত লাশের মধ্যে থেকে জীবিত বেরিয়ে আসা ছিল অসম্ভব। এই কারণেই জোনা ভাইরাস থেকে বাঁচতে নিজের শরীরে সেই ভ্যাকসিন পুশ করে যাতে ভাইরাস থেকে বাঁচতে পারে। কিন্তু এই ভ্যাকসিনের প্রভাবে তারও স্মৃতিশক্তি হারিয়ে যায় এবং এই কারণেই সিনেমার শুরুতে আমরা তাকে কিছু মনে করতে না পারা অবস্থায় দেখেছিলাম। এদিকে নেথন দৌড়াতে দৌড়াতে সেই পুরনো বিল্ডিং এর সামনে আসে আর শেরন তাকে দেখেই জড়িয়ে ধরে। এতে বুঝতে পারি তাদের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে। রাতে তাদের বাড়িতে ইনফেক্টেড জম্বিরা আক্রমণ করে আর তারা সাহসের সাথে জম্বিদের মোকাবেলা করে। এদিকে জোনা পূর্ণ শক্তিতে বাড়ির দিকে দৌড়াচ্ছিল, কারণ ভোর হয়ে গেছে। তার মানে আজ 18 এপ্রিল সেই দিন যেদিন সেনাবাহিনী সব আক্রান্ত ব্যক্তিদের শেষ করতে আসবে। হঠাৎ নেথন বাইরে গুলির আওয়াজ শুনতে পায়, যেন কেউ জম্বিদের শুট করছে। নেথান বাইরে বেরিয়ে আসে এই আশায় যে হয়তো সেনাবাহিনীর লোকেরা তাদের সাহায্য করবে, কিন্তু সেনাবাহিনী তাকে দেখেই এক মুহূর্ত দেরি না করে গুলি চালায় আর নেথান সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। জোনা ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছায় এবং নিজের চোখের সামনে তার ভাইকে মরতে দেখে। তার হৃদয় বিদারক চিৎকার বুকে চাপা দিয়ে রাখে, কারণ আওয়াজ করলে সেনাদের নজরে পড়তে হবে। অন্যদিকে বোবা মেয়েটাও একটা জায়গায় লুকিয়েছিল। শেরন নেথানের সাথে বাইরে এসেছিল, কিন্তু গুলির শব্দ শুনে ঘাবড়ে গিয়ে লুকিয়ে পড়ে। জোনা দ্রুত তার কাছে আসে এবং তাকে নিয়ে কোনো মতে পালাতে শুরু করে। এই সময় একটা ইনফেক্টেড মহিলা শেরনের উপর ঝাঁপিয়ে পড়ে আর ছুরি মেরে তার পিঠ ঝাঁঝরা করে দেয়। রাগে জোনা সেই মহিলাটাকে শুট করে দেয়, কিন্তু শেরনের অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক। এই অবস্থায় তাকে কোথাও নিয়ে যাওয়া ছিল অসম্ভব, কারণ চারদিকে আর্মিরা যাকে পাচ্ছে তাকেই মারছে। হঠাৎ জোনার সেই খোলা কবরের কথা মনে পড়ে, যেখানে কেউ যাওয়ার কথা ভাবতেও পারবে না। জোনা শেরনকে নিয়ে সেই গভীর গর্তে ঝাঁপ দেয় আর সেখানে তারা দুজনেই ভাইরাসের ভ্যাকসিন নেয়। অন্ধকার, পচা গন্ধ এবং লাশের মাঝে তারা দুজনে লুকিয়ে থাকে। শেরন অজ্ঞান হওয়ার ঠিক আগে কাঁপতে কাঁপতে
জোনাকে একটি ছোট নোট ধরিয়ে দেয়। সেই নোটে সে তাদের অতীতের সত্য এবং তাদের সম্পর্কের স্মৃতি লিখেছিল, যাতে যাই ঘটুক না কেন তারা যেন পরস্পরকে কখনো ভুলে না যায়। কিন্তু তাদের ভাগ্য অন্য কিছু চেয়েছিল, তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। আর্মির লোকেরা সেখানে এসে আরো অনেক লাশ ফেলে দেয়। তাদের মধ্যে সেই বাচ্চাটার লাশও ছিল যে বারবার জোনাকে 18 তারিখের বিপদের কথা মনে করিয়ে দিত। আর্মিরা কাউকেই রেহাই দিল না, সব আক্রান্ত ব্যক্তিদের নির্মমভাবে নির্মূল করে দিয়ে যেমন এসেছিল তেমনি ঠান্ডা মাথায় সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ নীরবতার পর জোনা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়, কিন্তু এবার তার স্মৃতিশক্তি আবারও মুছে গিয়েছিল। তার শেরনকেও মনে ছিল না, আর সেই নোটটাকেও না, যেটা শেরন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তাকে ধরিয়ে দিয়েছিল। সেই নোটটা সেখানেই অন্ধকারে কোথাও হারিয়ে যায়, আর তার সাথে হারিয়ে যায় তার পরিচয়ের সূত্র। ওই নোটে লেখা ছিল সেই বোবা মেয়েটি এই ভাইরাস থেকে মুক্ত, কারণ তার রক্ত থেকেই এই ভ্যাকসিন তৈরি করা হয়েছিল। কিন্তু জোনা যখন সেই কাগজটা পড়েইনি, তখন সে এই সত্যটা কখনো জানতেও পারলো না। জোনা এখন একা ছিল, সে সাহায্যের জন্য চিৎকার করে এবং তখনই আগের মতোই সেই বোবা মেয়েটি আবার তার সামনে আসে, দড়ি ফেলে তাকে সেই মৃত্যুর গর্ত থেকে বাইরে বের করে আনে। আর সে জোনাকে একটি নতুন এলাকায় নিয়ে যায়, যেখানে হাজার হাজার লাশের স্তূপ পড়েছিল। আর এখান থেকেই আরো একটি নতুন গল্পের ইঙ্গিত পাওয়া যায়। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়।